আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখন সকাল ৫টা বাজে। তো আমি ঘুম থেকে উঠলাম। তো আজকে আমার ম্যাডামের স্কুলের শেষ চা আমি বানাই দিব। তো এর জন্য ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি। আজকে বৃহস্পতিবার, শেষবারের মতো ১ মাসের জন্য বিরতি। শেষ চা বানাই দিব। প্রতিদিনই ৩ ফ্লাক্স করে নেয় এই সপ্তাহে। প্রতিদিন ৩ ফ্লাক্স করে চা নিছে। কারণ ম্যাডাম স্কুলে বলছে যে আমি চলে যাব দেশে। তো তারা বলতেছে যে ঠিক আছে, যাওয়ার আগে বেশি বেশি করে আমাদেরকে চা খাওয়াইয়া যাইতে। প্রতিদিন ৩ ফ্লাক্স করে চা বানাই দিছি। তো আজকে বৃহস্পতিবার, আজকে হচ্ছে ম্যাডাম ডিউটি করে 2 দিন ছুটি পাবে। আর শনিবারে তো আমি থাকবোই না, চলে যাব। তো আজকে শেষ চা বানাবো। তো ভাবলাম যে চলেন আপনাদের সাথে নিয়েই আজকে চা বানাই। তো আমি এখন রান্নাঘরে যাব, ঘুম থেকে উঠলাম, হাত মুখ ধুইলাম, রান্নাঘরে যাব। তো চলেন আমার সাথে আপনারাও। ম্যাডামের বান্ধবীদের জন্য আজকেই শেষ চা বানাচ্ছি। আজকেই হচ্ছে শেষ চা বানিয়ে তারপরে 2 দিন ছুটি থাকবে, ম্যাডাম বাসায় থাকবে। ওই 2 দিন আর চা তো বানাই দিতে পারবো না, আর আমি তো চলেই যাব শনিবারে। তো এখানে আমি পানি দিয়ে দিলাম 2 বোতল, ওই ফ্লাক্সের মাপ করেই ওই 2 বোতল পানি আমি দিয়ে দিছি। তারপরে আমি এখানে চিনিও দিছি 14 চামচ। এক একটা ফ্লাক্সে 7 চামচ করে চিনি লাগে, তাহলে পারফেক্টভাবে চা হয়। তারপরে এখানে আমি 5 চামচ করে, একটা ফ্লাক্সে 5 চামচ করে আমি চাপাতি দেই। 2 ফ্লাক্সের জন্য যেহেতু আমি চা বানাচ্ছি, তাহলে এখানে 10 চামচ দিলে হয়ে যাবে। একদম পারফেক্ট একটা কালার আসে 10 চামচ দিলে। মানে আমার সব কিছু মাপ মতো হয়ে গেছে। আমি সবসময় বানাই, তো ওই মাপটা আমার মনে রাখছি, যাতে করে আমি প্রতিদিন যখনই আমি 2 ফ্লাক্স করে চা বানাই, ওই মাপটা আমি দিয়ে সঠিক মাপে আমি বানাতে পারি। তো ওই সঠিক মতোই আমি বানাচ্ছি, একদম সব কিছু পারফেক্টভাবে হয়ে যায়। তো সব কিছু দেওয়ার পরে এখানে পানিটা বলক আসছে, চাপাতির কালারটাও সুন্দর কালো কালার আসছে। তো এইখানে আমি করে দুধের যে কৌটাগুলো, এখানে আমি 10টা দুধের কৌটা দিব। এক একটা ফ্লাক্সে 5 কৌটা করে দুধ দিয়ে আমি চা বানাই। তো 2 ফ্লাক্সে 10 কৌটা আমি দুধ দিয়ে হচ্ছে আগে টিন কেটে নিছি, এখন এক এক করে আমি দিয়ে দিচ্ছি দুধ। সবগুলো দুধ দেওয়ার পরে চার ঘনটা অনেক সুন্দর আসে, আর চাটা খুব খেতে ভালো লাগে। তারপরে এই তো এখন আমি লাস্টে যেটা দিচ্ছি এটা হচ্ছে এলাচের গুঁড়ো। ওই দিন আমাকে একটা আপু কমেন্ট করছে যে আপু লাস্টে যে চায়ের মধ্যে একটা দিলা, ওইটা কি? এটা হচ্ছে আপু এলাচের গুঁড়ো। এই এলাচের গুঁড়ো দিয়ে ওরা চা খায়, এটাকে বলে শাহি কারাক। কারাক শাহি বলে ওরা আরবিতে। তো এই কারাক শাহি আমি সবসময় ও ম্যাডামকে বানাইয়া দেই, সবাই অনেক পছন্দ করে আমার হাতের এই কারাক শাহি। তো অবশেষে চা বলক এসে গেছে, দেখেন উতরাচ্ছে। এখন আমি চামচ দিয়ে সুন্দর মতো এটা লাড়া দিয়ে দিচ্ছি, আর ঘনটা দেখেন, এক বলকে এই ঘনটা কত সুন্দর আসছে। আমি আরেকটু জাল দিব, কারণ এখনো দুধের কাঁচা কাঁচা একটা গন্ধ আছে। আর কিছুক্ষণ জাল দিলেই একদম পারফেক্টভাবে একটা কালার আসবে, আর চাটা অনেক পারফেক্ট হবে। 2 দিন যাবত আমার ভিডিওর কমেন্টের রিপ্লাই আমি দিতে পারতেছি না। ইনশাল্লাহ আজকে বসে একটা সময় করে সবার কমেন্টের রিপ্লাই আমি দিব। কেউ মন খারাপ করবেন না, পুরা ব্যস্ততার কারণে দেওয়া হচ্ছে না। আর এইখানে আমি সকালের নাস্তা নিয়ে নিছি। সবসময় আমি ম্যাডামের স্কুলের জন্য চা বানাইলে আমি 1 কাপ চা নিয়ে আসি আর একটা রুটি এনে আমি সকালের নাস্তাটা সকাল সকাল করে ফেলি। তো নাস্তাটা এখন করে নিব। ম্যাডাম হচ্ছে তার বড় মেয়েকে নিয়ে দোকানে গেছিল, বাচ্চাকে ওই ডে কেয়ারে রাইখা ম্যাডামের বড় মেয়েকে নিয়ে দোকানে গেছে। ওদেরকে চিপস হাবিজাবি কিনা দিছে। পরে আমার জন্য এই যে নারিকেলের চকলেট হচ্ছে কিনছে, কিনা মেরে দিয়া দিছে। ম্যাডাম তো ডিউটিতে চলে গেছে। এই বাউন্টি চকলেটটা আমার কাছে অনেক ভাল লাগে, আমি খাই। তো আমার ম্যাডাম আমাকে এই বাউন্টি চকলেট বাজার করলেও আমাকে কিনা দেয়। তো 1 রিয়াল 200 পয়সায় এই চকলেটের দাম। তো দিল, আমি আবার শুক্রান বললাম। সকালে ম্যাডাম ডিউটিতে যাওয়ার সময় আমাকে বলে গেছে যে হ্যাঁ 2 মেয়েকে ওই মানে
কার্পেট ক্লিনার করা যে মেশিন ওইটা কিভাবে ক্লিনার করে ওইটা দিয়ে ওইটা শিখাইতে, আর কিভাবে ওয়াশিং মেশিনে কাপড় ধুই আমি ওগুলা সব কিছু আর কি অপশনগুলো শিখাই দেওয়া যাইতে। তো আমি ওদেরকে 2 বোনকে ডাইকাই না এগুলো শিখাই দিলাম, ওয়াশিং মেশিন শিখাইলাম, ওই ভ্যাকুয়াম ক্লিনার এটাও শিখাই দিলাম। তো ওদের দিয়ে আবার একবার মেশিনে স্টার্ট দেওয়াইলাম, তো দেখি পারছে। তো পরে আমি বললাম যে ঠিক মতো শিখছিস তো নাকি আর শিখাইতে হবে? কয় না না বুঝতে পারছি। আর আমি আচ্ছা ঠিক আছে, যেভাবে শিখাইছি এইভাবেই কাপড় চোপড় ধুইতে, অন্য কোনো অপশন যাতে ক্লিক না করে। কারণ আমি সবসময় কুইক ওয়াশ সিলেক্ট করি, কেননা আমার বাসায় যে ওরা যে কাপড় চোপড় পরে রুমে বসে থাকে, আবার ওইখান থেকেই মনে করেন একটু পরপর কাপড় চোপড় চেঞ্জ করে। তো ওরা তো আর মাটিতে যায় না, বালুতে যায় না, কোনো কাজ করে না, কাপড় চোপড় কোনো ময়লা হয় না। তো কুইক ওয়াশ 15 মিনিট এটা সিলেক্ট করলে কাপড় ধোয়া হয়ে যায় সুন্দর। এর থেকে বেশি সিলেক্ট করলে মনে করেন বেশি টাইম হয়ে যায়। তো আমি সবসময় কুইক ওয়াশ সিলেক্ট করে আমি কাপড় ধুই। তো ওইটাই ওদের শিখাইলাম, আর কোনো অপশন শিখাই নাই, কারণ আর কোনো অপশন প্রয়োজন নাই। পরে বেশি শিখাইলে আবার কোত্থেকে কই চলে যাইব, পরে মেশিন যাইব নষ্ট হইয়া, এই জন্য ওই একটাই শিখাইলাম। তো আমার আলহামদুলিল্লাহ আমার সব কাজ শেষ। গতকালকে রাত 8টা পর্যন্ত আমি বাহিরের উঠান ধুইছি 2 ঘন্টা বইরা, কারণ উঠানে প্রচুর ময়লা ছিল। ঈদের আগে তো আমি উঠান ধুই নাই, কারণ কোরবানি দিবে এই জন্য, আবার ঈদের পরে ওই যে পানির কাজ করাইছে বাসায়, তো সব মিলাইয়া কাদা পানি মাটি মুটি অনেক ছিল বাসায়, এটা ধুইতে আমার 2 ঘন্টা সময় লাগছে। আমি মাগরিবের আজানের আগের থেকে ধোয়া শুরু করছি, একবার রাত 8টার সময় আমার ধোয়া শেষ হয়েছে, একদম কারেক্ট 2 ঘন্টা। তো আজকে রান্নাঘরে একটু কাজ আছে, থালা বাসন, চা বানাই যে পাতিলগুলো ওগুলো আমি ক্লোরক্স দিয়ে ভিজাই রাখছি, একদম সাদা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছিল চা বানাইতে বানাইতে, ওইটা ক্লোরক্স দিয়ে ধুইয়া সাদা বানাই ফেলতেছি, ভিজাই রেখে দিচ্ছি, সাদা হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করবো না। তো এই তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে শুক্রবারের এখানে লাস্ট ব্লগ ইনশাল্লাহ। তো কালকের ব্লগে আপনারা দেখতে পারবেন যে আমি ট্রাভেল করার সময় আমার ব্যাগে আমি কি আমার সাথে রাখি, এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আগামীকালের ব্লগ দেখার জন্য সবাই অপেক্ষা করেন, আর দোয়া করবেন সবাই আমার জন্য। দেখেন আমি কতটা সরল মাইন্ডের মানুষ, আপনারা এতেই বুঝেন। এই যে আমি যে ভিডিওটা আপলোড করছি যে আমি কয়টার সময় বাংলাদেশে নামবো, কয়টার সময় আমি এখান থেকে বিমানে উঠবো, সব কিছু ডিটেলস কিন্তু আমি আপনাদেরকে বলে দিছি। এটা কিন্তু যারা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করে তারা কিন্তু সব কিছু এখানে মানে বলে না, কেননা এই মানুষের শত্রুর অভাব থাকে না। তো আমি কিন্তু ওইটা বলে দিছি। দেখবেন অনেক ব্লগাররা আছে যে ওরা কোথায় যাচ্ছে এগুলাই শুধু শেয়ার করে, কিন্তু কয়টার সময় যাচ্ছে কয়টার সময় নামবে এগুলো কিন্তু শেয়ার করে না। আবার ওরা একটা জায়গায় যাচ্ছে, সেই জায়গায় যাওয়ার পরে ওদের ওই আগের ব্লগটা আপলোড করে। আর আমি কিন্তু যাওয়ার আগে দেখেন আপনাদেরকে জানাই দিছি যে আমি বাংলাদেশে নামবো কয়টায়, এখান থেকে উঠবো কয়টায়, কারণ আমার মাইন্ড হচ্ছে সরল। যাই হোক, পরে ওই ভিডিওটা আপলোড করার পর থেকে আমাকে আমার পরিচিত অনেকেই বলছে যে এইগুলা কয়টার সময় নামবা, কয়টার সময় করবা, এগুলা না বললেও চলতো, এত আগেই বলছো কেন? পরে আমি বলছি যাই হোক আল্লাহ ভরসা, আমার সাথে খারাপ কিছু হবে না আশা করি, কারণ আমি ভালো, সবই ভালো হবে আমার সাথে ইনশাল্লাহ। তো এতেই বুঝেন যে আমি কতটা সরল মাইন্ডের। আমি আমার মানে বাংলাদেশের ল্যান্ড করার টাইমটা পর্যন্ত এই ভিডিওটা ছিল গতকালকের ভিডিও। আমি এখানে সব ধরনের মশলার ডিবার ভিতরে মশলাগুলো ঢাইলা মানে ভৈরা ভৈরা রেখে যাইতেছিলাম, কেননা আমি জানি যে ওরা রান্না বান্না করবে না, তবু আমি এই কাজগুলো করে যাচ্ছি। মশলা অর্ধেক অর্ধেক খালি হয়ে গেছিল, তো আমি পুরা ডিব্বা ভৈরা ভৈরা দিয়া যাইতাছি, যাতে করে ওরা যদি রান্না বান্না করবে না, আমি জানি এই গরমে ওরা জীবনও রান্না করে আসবে না, তারপরেও যদি রান্না করতে আসে তারপরেও যাতে সব জিনিস হাতের নাগালে পায়, এমনকি মানে ওদের কোনো জিনিস ভৈরা ভৈরা না নিতে হয়, সব কিছুই যাতে হাতের নাগালে একদম
পায়, এজন্য আমি সব কিছুই ভইরা ভইরা দিয়ে যাচ্ছি। তো আমি যতবারই দেশে যাই আমার এইসব কাজগুলো কিন্তু আমাকে কখনোই আমার ম্যাডাম বলে দেয় না। আমি নিজেই আইডিয়া করে দেই, যাতে করে ওদের কোনো জিনিস মানে খুঁজতে না হয়। সবকিছু যাতে হাতের নাগালে পেয়ে যায়। তো এইজন্য এই যে মসলাগুলো যে ঢাইলা দিয়া যাচ্ছি না, আমি যখন দেশ থেকে আসবো, আসার পরেও আপনাদেরকে এই বয়ামগুলো আমি দেখাবো। যেইভাবে ঢাইলা দিয়ে যাচ্ছি একদম এইভাবেই থাকবে, এতটুকুই থাকবে, কমবে না। কেননা ওরা রান্না করবে না, কমবে কি করে? তো এখানে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, যা মসলা আছে আমি অর্ধেক খালি হয়ে গেছে, বাকিগুলা একদম ঢাইলা ভইরা ভইরাই করতেছি। তো রান্নাবান্না এদিক দিয়ে আমি বসায় দিয়ে এই কাজগুলো করতেছিলাম। আর আজকে হচ্ছে রান্নাঘরের এই মশলাদানিগুলা একটু কাপড় একটা তাওয়াল ভিজাইয়া আমি মুইসা একদম পরিষ্কার করে দিব, তাহলে একদম চকচকা করবে। তো আমার সব কাজ শেষ, আমি ঘর-টর একদম সব কিছু পরিপূর্ণভাবে গুছাইছি। তারপরে হাবিজাবি অনেক জিনিস ছিল, এগুলো সব ফালাই দিছি। ম্যাডামের বাচ্চাদের খেলনা-খুলনা ভাইঙ্গা চুইরা ফালাইছিল, এগুলা সব ফালাই দিছি। ওদেরকে জিজ্ঞাসা করে যে এগুলা রাখবো না ফালাই দিব, ওরা বলছে ফালাই দিতে। পরে আমি ফালাই দিয়ে একদম ঘর-দর পরিষ্কার করে ঘর-দর একদম হালকা করে ফেলছি। সব কিছু গুছাই দিয়ে যাচ্ছি, ওরা শুধু টুকটাক ঘর-টর গুছাবে আর কাপড়-চোপড় ধুবে, আর হচ্ছে কাপড়-চোপড় আয়রন বাইরেই করবে, কেননা আয়রনও ওরা করবে না। একটা আমাকে যেই টাকা দিয়ে বেতন দিয়ে এখানে রাখছে, আমি একা মানুষ, এই সংসারে যত কাজ করি, এই যে আমি যে 1 মাস থাকবো না, আমাকে 1 মাসের স্যালারিতে যে কাজ করতে হয় আমার করায়, এই 1 মাস ওরা এই কাজগুলো বাহিরের থেকে করাইয়া নিয়ে আসলে ওদের আমার থেকে 2 ডাবল টাকা বেশি, আমার স্যালারি থেকে 2 ডাবল টাকা বেশি চলে যাবে। যেমন ধরেন খাবারগুলা কিনা খাবে, প্রতিদিন খাবার কিনা খাইলেও মনে করেন যে এখানে অনেক টাকা লাগে। যেহেতু বাসায় 5 জন মানুষ, 5 জন 6 জন মানুষ, আমি তো চলে যাব, আমাকে নিয়ে 7 জন ছিল। আর ছোট বাচ্চা, ও তো আর খাওয়া দাওয়া করে না, ওরে হিসাব করলাম না। তো 6 জন মানুষের খাবার সকাল বিকাল দুপুর 3 বেলায় যদি কিনা খায়, তাহলে কত টাকা খরচ হতে পারে হিসেব করেন। তারপরে আবার মনে করেন যে কাপড় চোপড় আয়রনের কথা বলি, এগুলা তো ওরা আয়রন করবে না, এগুলা বাহিরে আয়রন করায় নিয়ে আসবে। আবার হচ্ছে আরও আরও কি কাজ করাবে না, আর মনে হয় কিছু করাবে না। কাপড় চোপড় আয়রন করবে বাহিরে, আর খাবার দাবার এগুলা কিনবে 3 বেলা বাহিরে। তাহলে এইগুলো 1 মাস যদি করে, আমাকে যেই স্যালারি দেয় 1 মাসে, আমি যে এই কাজগুলো তো আমিই করি, তো তার থেকে 2 ডাবল টাকা ওনাদের এই 1 মাসে বেশি চলে যাবে, বুঝেন? হ্যাঁ, কিন্তু ওরা ওই জিনিসটা হিসাব করে না। তাহলে আমি চলে গেলেই বুঝতে পারে, জানেন, যে আমি কত কাজ করি। কেননা তখন এই যে কাপড়-চোপড় আয়রন করা, কাপড়-চোপড় ধোয়া, তারপরে ঘর-দর পরিষ্কার করা, যখন রান্না-বান্না খাবার কিনে বাইরে থেকে খায়, এই জিনিসগুলা যখন ওরা বুঝতে পারে, তাহলেই ওরা বুঝে যে আমি কত কাজ একা করি। আবার যখন বাজার-বুজার গাড়ি ভইরা নিয়ে আসে, একা সব বাজার গাড়ির থেকে নামায়, গুছায় এগুলা। তো এখন আমি এই যে চলে গেলে তো এই মাসে হয়তো মাসের বাজার করবে না, কেননা এই মাসের বাজার গাড়ি ভরে আনলে গাড়ির থেকে নামায়া ভিতর পর্যন্ত কে আনবে? কখনোই ওরা টাইনা আনবে না। তো এই মাসে হয়তো মাসের বাজার করবে না, সামনে মাসে আমি আসার পরে হয়তো করবে। কেননা গত মাসে আমার ম্যাডাম মাসের বাজারে অনেক জিনিস বেশি নিয়ে আসছে, যাতে করে এই মাসে মাসের বাজার না করতে হয়। তো শুধু ফল টল হয়তো কিনবে, কেননা ফল কাইটা খাবে, ওই যে আম আর তরমুজ, তারপর ওই যে বেদেনা ফল, এটা তো জীবনও আনবে না, কারণ ওইটা ছুঁইলা খাওয়ার ধৈর্য ওদের নাই, বুঝছেন? তো বুঝেন তাহলে, 1 মাস থাকবো না, এই 1 মাসেই ওদের আমার স্যালারির মনে করেন 2 ডবল টাকা আরো বেশি চলে যাবে এই 1 মাসে। আর আমাকে এই 1 মাসে তার অর্ধেক টাকা, 1 ডাবল টাকা স্যালারি দেয়। তাহলে এই বুঝেন, তাহলে ফিল করেন যে আমি একা মানুষ কত কাজ করি। তারপরে এই তো এখন আমি এই যে চিনিটাও আমি এখানে ভইরা দিয়া যাচ্ছি, যাতে করে আমার ম্যাডাম সকালে নাস্তা করলে চা বানাইলে যাতে চিনিটাও ভইরা না নিতে হয়। হ্যাঁ, ছোট বয়ামে চিনি ছিল, ভাবলাম যে ছোট বয়ামে চিনি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এই বয়ামেরটা ভইরা দিয়ে গেলে 1 মাস খাইতে পারবে, কারণ ম্যাডাম চিনি কম খায়।
আর প্রতিদিন চা হয়তো বা খাবেও না, কারণ প্রতিদিন উনি চা বানাবেও না, খাবেও না। আর তাছাড়া তার ডিউটি আছে, সে সামনে মাসে 10 তারিখ পর্যন্ত ডিউটি করবে। আমি আসার 3-4 দিন আগে ডিউটি ম্যাডামের শেষ হবে, এটা আর কি বললো আজকে ম্যাডামের মেয়েরা। তো এই বাসায় রান্না বান্না কাজকর্ম এগুলো সে করবে না। আর এই মাসটাই ম্যাডামের বাচ্চাকে সে ওই ডে কেয়ারে রাখবে, সামনে মাসে আর দিবে না, ওনার মেয়েরাই হয়তো রাখবে। তো ঢালাঢালি সব কাজকর্ম শেষ করলাম, এখন এই রান্না বান্না দেখেন আজকে আলু আর একটা গাজর দিয়ে ওই সালোনা রান্না করতেছি। ম্যাডামের ছোট মেয়ে বলল সালোনা রান্না করতে খাবে, পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, যেহেতু আর 2 দিন আছি তো ওদের মন মতোই রান্না করে দিয়ে যায়। এই পরে আমার কফিল আবার অন্য রান্নার কথা বলছিল, পরে আমি বলছি যে নফ নফ পিচ্ছিটার নাম হচ্ছে নফ, বলছি নফ সালোনা খাবে, পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, ওরা যেটা বলে ওইটাই রান্না করতে। তো এই তো, তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।